ওকে, সো আমরা আরডিএস শুরু করতে যাচ্ছি। Amazon Relational Database Services, যেটাকে আরডিএস বলা হয়। AWS RDS is a managed database service provided by AWS, and it simplifies the setup, operational, and scaling relational database in the cloud, allowing user to focus on application development rather than database management tasks. So literally database management একটা big part DevOps টিমের বা প্রোগ্রামারদের সবসময় ডাটাবেজ নিয়ে একটা হেডেক থাকে বিকজ অফ আপনার অ্যাপ্লিকেশনের পারফরম্যান্স অনেকটা ডাটাবেজের উপর ডিপেন্ড করে। অনেকাংশে ডাটাবেজের উপর ডিপেন্ড করে। সো এই ডাটাবেজ আপনাকে ঠিকমতো মেইনটেইন করা, স্কেল করা, রেপ্লিকা করা ইটস টু মাচ চ্যালেঞ্জিং। ডাটা সিনক্রোনাইজেশন বিকজ অফ লেটস সে আপনি একটা সিঙ্গেল কোর বা একটা ডাবল কোরের ডাটাবেজে আপনি MySQL ইনস্টল দিলেন। তো আপনার সেটা যদি রিড রেপ্লিকা লাগে বা আপনার এটা ইনস্ট্যান্সটা ইনক্রিজ করতে হয়, সিপিইউ, র‍্যাম বা অন্যান্য যে তার আর কম্পিউটিং যে ডিভাইস গুলো আছে সেগুলো যদি আপডেট করতে হয়, ইটস হিউজ একটা ঝামেলার কাজ। এবং স্টেট মেইনটেইন করা, লাইক আমার এখন ২ টা রিড রেপ্লিকা দিয়ে হচ্ছে না। আমার আরেকটা রিড রেপ্লিকা লাগবে। তো এই ধরনের কাজগুলো আসলে অনেক হ্যাসেল পূর্ণ। তো Amazon আর AWS এর এটা আসলে অনেক আ স্ট্রং একটা সার্ভিস এবং অনেক ইউজফুল একটা সার্ভিস, সেটা হলো তাদের আরডিএস। তো এই আরডিএস টা তাদের একদমই ম্যানেজড, এরকম সব ক্লাউড প্রোভাইডার গুলাই আসলে এই ধরনের আ ডাটাবেস ডাটাবেস সার্ভিস আছে। তো AWS এর কি ফিচার হলো মাল্টিপল ডাটাবেস ইঞ্জিন। আপনি যেই ইঞ্জিন প্রয়োজন হয়, আই মিন MySQL, Postgres, Mongo, আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই রান করতে পারেন। সো আপনি চাইলে আপনি EC2 ইনস্ট্যান্স নিয়ে সেগুলা নিজেও মেইনটেইন করতে পারেন। আবার চাইলে আপনি তাদের যে ম্যানেজড ডাটাবেস আছে সেটাও আপনি ইউজ করতে পারেন। ইটস আপ টু ইউ। বাট যদি আপনি হ্যাসেল ফ্রি এবং পারফরম্যান্স বেস্ট পারফরম্যান্স পেতে চান তাহলে আই রিকমেন্ড আরডিএস। বিকজ অফ এগুলা খুবই টিউনিং করা। হ্যাঁ, কস্ট যদি বলেন, আপনি EC2 ইনস্ট্যান্স এ যেই MySQL রান করবেন সেটা থেকে অবভিয়াসলি আরডিএস এর কস্ট একটু বেশি হবে। কিন্তু পারফরম্যান্স 100 টাইম বেটার হবে। Okay. So it's depends on your budget, but I recommend the RDS. So fully managed service যেটা RDS এর কথা বললাম, and high availability and durability. So let's say আপনি একটা EC2 instance এ RDS যেকোনো একটা ইউজ করলেন, লাইক আই মিন MySQL, Postgres, Mongo, আপনি যাই ইউজ করলেন না কেন, এটা আসলে কোনো হাই অ্যাবিলিটি নাই। যদি ওই EC2 ইনস্ট্যান্স ডাউন হয়ে যায় তাহলে আপনি শেষ। বাট আপনি এখানে এই ধরনের কনফিগার করে রাখতে পারবেন। হাই অ্যাবিলিটি, ডিউরেবিলিটি, স্কেলেবিলিটি, পারফরম্যান্স অপটিমাইজেশন, সিকিউরিটি মনিটরিং, মেট্রিক, এগুলো আসলে সবকিছু আপনি আরডিএস এর মধ্যে পাবেন এবং আপনি বিভিন্নভাবে এটা কনফিগার করতে পারেন। লাইক আপনি ইনস্ট্যান্স বেস করতে পারেন, দেন সার্ভারলেস করতে পারেন, অর্থাৎ পে অ্যাজ ইউ গো প্রাইস যেটা, এ ধরনের ইউজ করতে পারেন। তো এখানে প্রাইসিং কম্পোনেন্ট এর মধ্যে যেমন ইনস্ট্যান্স টাইপ, আপনার কি ধরনের বিসিপিইউ, মেমোরি ইউজ করবেন সেটার উপর একটা প্রাইস ডিপেন্ড করে। লাইক আপনি জেনারেল পারপোজ নাকি আপনার মেমোরি বেশি লাগবে, নাকি আপনার সিপিইউ বেশি লাগবে, এটা আসলে ইনস্ট্যান্স টাইপ এর উপর ডিপেন্ড করে। অপশনস, অন ডিমান্ড, হাওয়ারলি রেট, রিজার্ভ ইনস্ট্যান্স, এগুলোর উপরও ডিপেন্ড করে। ডাটাবেজ ইঞ্জিন হলো এটা ভেরি করে কোনটা আপনি ইউজ করেন, লাইক MySQL, Postgres, Oracle, SQL সার্ভার, ডিফারেন্ট অনেকগুলো আছে। অ্যান্ড স্টোরেজ যদি আপনি চুজ করতে চান, জেনারেল পারপোজ এসএসডি অর আইওপিএস, আপনার আইওপিএস এর বা ইবিএস ভলিউম আর আইওপিএস দেখছেন, এখানে ভলিউম টাইপের উপর একটা প্রাইস ডিপেন্ডেন্সি আছে। অ্যান্ড প্রাইসিং কম্পোনেন্ট যদি বলি, আবার ডাটা ট্রান্সফার, ইনবাউন্ড এবং ইনবাউন্ড হলো ফ্রি, আউটবাউন্ড হলো চার্জ বেসড অন ডাটা লিভিং AWS। অ্যান্ড হাই অ্যাভেইলেবিলিটি, মাল্টিপল অ্যাভেইলেবিলিটি জোন সাপোর্ট করে। বাট ইট কস্ট আপনার এপ্লাই হবে। আপনি যদি মাল্টিপল এবিলিটি জোনে আপনার রেপ্লিকা রাখতে চান। রিড রেপ্লিকায় আপনি ইচ্ছামত রিড রেপ্লিকা বাড়াইতে পারেন। এডিশনাল ফিচার লাইক স্ন্যাপশট অ্যান্ড এনহান্স মনিটরিং, এক্সট্রা কস্ট। তো এভরিথিং, এই যে ডাটাবেসের ফুললি যেই সলিউশনটা, এটা আসলে আরডিএস এর আ বা AWS এর যেই আরডিএস আছে সেটা আসলে অনেক এক্সিলেন্ট আমি মনে করি। তো আমরা এখন এই ধরনের কিছু আ কাজ দেখব। ওকে। তো আমি যদি আরডিএস এ যাই, ওকে।
তো এখানে আমরা যদি ডাটাবেজে যাই, এখানে দেখবো রাইট নাও আমাদের আসলে কোনো ডাটাবেজ নাই। একদমই খালি। ড্যাশবোর্ড আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারেন। এখানে আসলে এট এ গ্ল্যান্স আপনাকে দেখাচ্ছে আপনি আপ টু 40 RDS ইনস্টল বাই ডিফল্ট ক্রিয়েট করতে পারেন। অ্যান্ড এর চেয়ে বেশি যদি লাগে তাহলে আপনি AWS এর সাপোর্ট টিকেট যদি জেনারেট করেন আপনাকে তারা আরো বেশি দিবে। সো এখানে ডিফারেন্ট আ ওয়েতে আপনি RDS কনফিগার করতে পারেন। ইটস ডিপেন্ডস অন ইউর নিড। আমি একদমই বেসিক যাচ্ছি। লাইক আমি যদি ডাটাবেসে যাই অ্যান্ড এখানে ক্রিয়েট ডাটাবেস যদি যাই, তো এখানে স্ট্যান্ডার্ড ক্রিয়েট অর ইজি ক্রিয়েট ২ টা এক বলতে গেলে একই বাট আ কিছুটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। আর কিছুটা আপনি আসলে সেলফ আ তাদের পুরাই ম্যানেজড আ ইজি ক্রিয়েট যেটা। স্ট্যান্ডার্ড ক্রিয়েট আপনি you set all the configuration options including on's availability, security, backup everything আপনি আসলে স্ট্যান্ডার্ড ক্রিয়েটে পাবেন। আর ইজি ক্রিয়েটে হলে তারা বাই ডিফল্ট আপনাকে একটা ফরম্যাট দিয়ে দিবে। ওকে। তো যেমন স্ট্যান্ডার্ড ক্রিয়েটে যদি যান এখানে দেখেন Aurora MySQL আছে, Aurora PostgreSQL আছে, MySQL আছে, PostgreSQL আছে, MariaDB, Oracle, SQL Server, IBM DB2 ওকে। অ্যান্ড যদি আপনি ইজি ক্রিয়েশন এ যান তাহলে Aurora দেখতে পাচ্ছেন ২ টা Postgres অ্যান্ড MySQL এর জন্য। আর MySQL, Postgres আলাদা, আলাদা আছে, MariaDB আছে, Oracle আছে, Microsoft আছে। তো এখানে আপনার কাছে মনে হইতে পারে যে এটা Aurora MySQL compatible, Aurora Postgres compatible, এখানে আবার MySQL, এখানে আবার Postgres। সো মানে এটা কি? ইটস কনফিউজিং। সো এই যে Aurora MySQL compatible যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো AWS এর একটা AWS এই যে Aurora MySQL এর যে Amazon Enterprise Class MySQL compatible database অর্থাৎ MySQL যে ডাটাবেসটা সেটা আপনি এখানে রান করতে পারবেন। এটা হলো MySQL ডাটাবেস ইঞ্জিন AWS এর। এখানে বলা আছে যে up to 5 times throughput of MySQL Community Edition, up to 128 terabyte auto scaling SSD storage, 6-way replica across the 3 availability zone, up to 15 replica with the replica longer replicas log under 10 millisecond automatically monitoring with failover. সো ওরা বলতেছে যে আপনি যদি MySQL এখানে যে MySQL দেখতে পাচ্ছেন, এটা ইউজ না করে যদি আপনি Aurora MySQL যেটা ইউজ করেন তাহলে আপনার 5 টাইম ফাস্টার দেন জেনারেল যে MySQL কমিউনিটি এডিশন আছে আমরা সেটা। তো I also recommend that Aurora MySQL থেকে অনেক বেটার পারফরম্যান্স করে অ্যান্ড অ্যাজ লাইক সেম Postgres আপনি জেনারেল Postgres এর থেকে যদি ওটাটা ইউজ করেন আপনি বেটার পারফরম্যান্স পাবেন। তো MariaDB also it's also MySQL relational database, then Oracle, SQL Server. আমরা আ Amazon DynamoDB যেটা সেটা আসলে নন রিলেশনাল বা মঙ্গল ডাটাবেস যেটা সেটা আমরা দেখব। তারপর ১ম এ Aurora ডাটাবেস compatible একটা ডাটাবেস ক্রিয়েট করি। আমরা সিলেক্ট করলাম Aurora MySQL অ্যান্ড এখানে ইঞ্জিন ভার্সন আপনি কোনটা ইউজ করবেন অ্যান্ড তো এখানে MySQL আমরা জানি যে MySQL ২ টা ভার্সন আছে। রাইট নাও একটা হলো 5 আর একটা হলো 8 আপনি 8 এর আরো ডিফারেন্ট ভার্সন আপনি এখানে চুজ করতে পারেন। ডিফল্ট টা ইউজ করতে পারেন। এখানে টেমপ্লেট হলো প্রোডাকশন নাকি ডেভ টেস্ট এর জন্য। আপনি প্রোডাকশন যখন দিবেন প্রোডাকশন ডেভ টেস্ট দিয়ে অনেকে আসলে প্রোডাকশন চালায়। ইস্যু হয় না। সো আমি ডেভ টেস্ট দিলাম। এখানে ডাটাবেস এর নাম দিলাম। ওকে সো লেটস সে আমি ডাটাবেস এর নাম দিলাম। I am web database ওকে। অ্যান্ড এখানে ডিফল্ট যে ইউজার নেম আছে সেটা আ আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আমি অ্যাডমিন দিলাম। ডিফল্ট ইউজার নেম। আর এখানে বলছে ম্যানেজ AWS সিক্রেট ম্যানেজার অর্থাৎ AWS সিক্রেট ম্যানেজার দিয়ে আপনি পাসওয়ার্ড ম্যানেজ করবেন নাকি সেলফ ম্যানেজ করবেন। লাইক অটো জেনারেট তো করে নিতে পারেন। আমি আসলে অটো জেনারেট করব না। আমি খুব বেসিক একটা পাসওয়ার্ড দিচ্ছি রাইট নাও কারণ এটা প্র্যাকটিস। আমি খুব ছোট একটা পাসওয়ার্ড দিলাম। দ্যাট স্ট্রং দেখাচ্ছে অ্যান্ড কনফার্ম করতে বলছে। ওকে। সো এবার IO অপটিমাইজ Aurora স্ট্যান্ডার্ড IO অপটিমাইজ হলে কি হয় এখানে আপনি এই যে বলা আছে যে কস্ট 20% বাড়বে। আর Aurora স্ট্যান্ডার্ড দিলে 25% কমবে। ইটস ডিপেন্ডস অন ইউ আপনার আসলে নিডটা কেমন। আমি যদি আসলে সেলফ ম্যানেজ ডেভ টেস্ট দিছি সো আমার হাই পারফরম্যান্স এর দরকার নাই। আমি Aurora স্ট্যান্ডার্ড এ দিলাম। অ্যান্ড এখানে দেখেন Aurora
I optimize দিলে এখানে তাদের যেই ডিফল্ট যে ডাটাবেস আছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখছেন। DBR6J X2 large 8 VCU 64 জিবি RAM আর যদি এখানে দেন আপনি এই যে 2 VCU 16 জিবি RAM অ্যান্ড আপনি এখানে চুজও করতে পারেন। ওকে, এটা হলো মিনিমাম। কারণ হলো আমরা কোনটা দিলাম? আমরা হলাম স্ট্যান্ডার্ড ক্রিয়েট দিলাম। ওকে, আমরা একটু অ্যাকসেপ্ট করে নিই। তো এটা আপনার ডিপেন্ড করে আপনার নিড, আপনি কতটুকু কোন VCP ইউজ করবেন। আমি এখানে একটা দিলাম। অ্যাবিলিটি জোন, মাল্টিপল অ্যাবিলিটি জোন, ডোন্ট ক্রিয়েট অরোরা রেপ্লিকা। তো আপনার যদি এটা অরোরা রেপ্লিকা লাগে আপনি এখানে রেপ্লিকা দিবেন। আর যদি না লাগে তাহলে ডোন্ট ক্রিয়েট অরোরা রেপ্লিকা। অ্যান্ড কানেক্টিভিটি ডোন্ট ক্রিয়েট EC2 ইনস্ট্যান্স কম্পোনেন্ট, ইটস ওকে। অ্যান্ড ক্রিয়েট EC2, এটা দিলে আপনি EC2 ইনস্ট্যান্স অ্যান্ড দিয়ে দিতে পারেন। ডোন্ট ক্রিয়েট এটা দেন। এখানে যদি আপনি আলাদা VPC দেন বা আপনি প্রাইভেট জোনে চান তাও দিতে পারেন আপনি। তো আমরা যদি VPC আলাদা ক্রিয়েট করতাম তাহলে এখানে আমরা সেটা পাইতাম এবং সেখানে দিতে পারতাম। তখন আপনি availability জোনও সিলেক্ট করতে পারতেন। তো আমরা ডিফল্ট এ রাখছি এখন। অ্যান্ড DB সাবনেট গ্রুপ ওকে, ঠিক আছে। অ্যান্ড পাবলিক অ্যাক্সেস, আপনি এই MySQL সার্ভারটা কি AWS এর বাইরে থেকে অ্যাক্সেস করবেন কিনা? হ্যাঁ, আমার অ্যাক্সেস করার প্রয়োজন হইতে পারে। যদিও এটা রিকমেন্ডেড না বলতেছে। আফটার দ্যাট আমার প্রয়োজন, দ্যাটস হোয়াই আমি ইয়েস দিলাম। অ্যান্ড VPC সিকিউরিটি গ্রুপ। তো সিকিউরিটি গ্রুপ আপনার যদি এক্সিস্টিং থাকে আপনি দিবেন, অ্যান্ড না থাকলে নিউ একটা ক্রিয়েট করে নিবেন। সো ক্রিয়েট নিউ সিকিউরিটি গ্রুপ, অ্যান্ড সিকিউরিটি গ্রুপ দিলাম MySQL SG, MySQL সিকিউরিটি গ্রুপ অ্যান্ড availability zone preferable। তো আমি A1 এতে দিলাম, অ্যান্ড RDS প্রক্সি আমার লাগবে না। অ্যান্ড সার্টিফিকেশন অথেন্টিকেশন ওকে, 2061 এটা একটা দিয়ে দিল সার্টিফিকেট। রিড রেপ্লিকা উইথ রাইট ফরওয়ার্ড, টার্ন অন লোকাল রাইট ফরওয়ার্ড, না দরকার নাই এটা। ডাটাবেস অথেন্টিকেশন দরকার নাই। এগুলো আসলে ইউজ কেস আছে, অবভিয়াসলি ইউজ কেস আছে। আমি ইজি ক্রিয়েটে দেখাচ্ছি এখন। অ্যান্ড মনিটরিং 7 ডেজ। এখানে একটা ইম্পোর্টেন্ট ইয়ে আছে যে আপনার রিটেনশন পিরিয়ড, আপনি কতদিন আসলে ফ্রি ট্রায়াল, 7 ডেজ, তারপরে কিন্তু আপনাকে পেমেন্ট দিতে হবে। অ্যান্ড মনিটরিং এনেবল করা আছে। অ্যান্ড আরেকটা এডিশনাল কনফিগারেশন ডাটাবেস ব্যাকআপ, এই যে এখানে আমি এটা খুঁজতেছিলাম। সো ডাটাবেস ব্যাকআপ। তো এখানে আপনি ১ থেকে ৩৫ দিন পর্যন্ত ডাটাবেস পয়েন্ট টাইম রিকভারি করতে পারেন। ডাটাবেস ব্যাকআপ আপনি লাস্ট কতদিন ব্যাকআপ আপনি রাখবেন। লাইক আমি 7 ডেজ দিলাম। তো এটা অটোমেটিক্যালি ব্যাকআপ আসলে নিয়ে নিবে। অ্যান্ড ওকে, এভরিথিং ওকে, আর কিছু লাগবে না। তো আমি যে উপরে কনফিগারেশন নিলাম, এতে করে আমার আসলে মান্থলি বিল আসবে $208। ইটস অনলি ডাটাবেস কস্ট, নট ইউর ডেটা ট্রান্সফার কস্ট। তো এটা বলতে গেলে মিনিমাম আরো ধরে রাখতে পারেন যে আরো $20 আসবেই। তো মোটামুটি 220 to $30 আমরা ধরে নিতে পারি এই ডাটাবেসটার কস্ট। অ্যান্ড সেটার কনফিগারেশনটা যদি আমরা দেখি। ভাইয়া, ওই যে সরি, আমি একটা ওই ফোন আসছিল যেন অন্যদিকে গেছিলাম, যেটা হচ্ছে আমরা কি এখানে কোনো রেপ্লিকেশন ইউজ করছি বা কোনো, এটা কি আমরা কোনো প্রোডাকশন সেটআপের মতো কিছু দেখাচ্ছি, প্রোডাকশনে ইউজ করতে পারি এরকম কোনো সেটআপ দেখাচ্ছি? হ্যাঁ, দেখবো আমরা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওকে। তো অবভিয়াসলি প্রোডাকশন ইউজ করতে পারেন এটা। আমি কোথায় যেন আসছিলাম? ওকে, 2 VCP এবং 16 জিবি RAM এর জন্য আপনি এটা এই যে বিলটা দেখতে পাচ্ছি সেটা। তো এখানে আপনি সার্ভারলেস চাইলে সার্ভারলেসও দিতে পারেন। এই আমি তো চলে গেছি সার্ভারলেসে। এরকম ইয়েতে চলে গেছে। ওকে। তো এখানে মেমোরি অপটিমাইজ দিলে আপনার এক ধরনের নোড আসবে। লাইক আপনি এখানে সিলেক্ট করতে পারেন 4 VCP 32 জিবি RAM। এন্ড সার্ভারলেস দিলে আসলে আপনার এখানে আপনি মিন এন্ড ম্যাক্স জিবি RAM আপনি দিয়ে দিতে পারেন সার্ভারলেস এর জন্য। তো আমি মেমোরি অপটিমাইজ যেটা সর্বনিম্ন এটাই দিলাম। ওকে। ওকে, লেটস ক্রিয়েট ডাটাবেস। তো এটা ডাটাবেসটা ক্রিয়েট হতে একটু সময় লাগবে। ক্রিয়েটিং এ রিড ইনস্ট্যান্স, হ্যাঁ? ওকে, কানেক্টিভিটি
এন্ড পয়েন্ট ওকে, এটা ক্রিয়েট হয় নাই। এই মুহূর্তে কানেক্টিভিটি নেওয়া যাবে না। একটু সময় লাগবে। ভালোই সময় লাগবে। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমরা সিকিউরিটি গ্রুপটা দেখে নেই। তো আমরা যদি আ কনফিগারেশন কানেক্টিভিটি অ্যান্ড সিকিউরিটি তে যাই, সিকিউরিটি গ্রুপটা আসছে, এখনো আসে নাই। আচ্ছা, সিকিউরিটি গ্রুপ যে যেহেতু ক্রিয়েট হয় নাই, সো সিকিউরিটি গ্রুপ আসে নাই। সো আপনি সাবনেট গ্রুপ এখানে আলাদা সাবনেট গ্রুপ ক্রিয়েট করে নিতে পারেন। আমাদের ডিফল্ট VPC তে যেটা আছে সেটাতে আসলে হচ্ছে। এই যে আমরা অটোমেটেড ব্যাকআপ ক্রিয়েট করছি 7 ডেজ এর। এটা এখানে চলে আসছে। আমাদের কোন স্ন্যাপশট এখন আমরা নেই নাই। ওকে, এখানে ডাটাবেস দেখেন এখন 1/40 দেখাচ্ছে। আমাদের 40 পর্যন্ত আপ টু পারমিশন আছে। বাই ডিফল্ট একটা আছে এখন। সেটাই দেখাচ্ছে। ওকে, স্ট্যাটাস এখনো ক্রিয়েটিং। সো এই যে রাইট অ্যান্ড এটা রিড রেপ্লিকা। ঠিক আছে? হুম। ওকে, আমরা যদি সিকিউরিটি গ্রুপে যাই, সিকিউরিটি গ্রুপ, এই যে MySQL সিকিউরিটি গ্রুপ যেটা, এটা যদি আমরা দেখি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। দেখেন, একটা ইন্টারেস্টিং জিনিস হলো এখানে আপনি ওরা কি করবে আপনার পাবলিক আইপি যেটা সেটাকে ডিটেক্ট করে এখানে অনলি এটাকে পারমিট দিয়ে দিছে দেখেন। ইনবাউন্ড অনলি এটা। অর্থাৎ চাইলেও আপনি আপনার বাসা থেকে এখন আমি যদি পাসওয়ার্ডও দিয়ে দেই আপনি কানেক্ট হতে পারবেন না। সো বাই ডিফল্ট এটা কিন্তু আপনার ওয়েব পাবলিক আইপি যেটা সেটা নিয়ে নিবে। তো এটা অনেক সময় এই পাবলিক আইপিটা অনেক সময় আইএসপির কারণে আইএসপি অনেক প্রক্সি-টক্সি দিয়ে পাঠায় এই কারণে অনেক সময় এক্সাক্টলি দেখা যায় না। তো অনেক সময় এই সমস্যা আমরা পড়ি যে এখানে সোর্স এ যখন একটা নির্দিষ্ট আইপি দেয়া থাকে এবং সেটা যদি রং হয় তখন আপনি আসলে কানেক্ট হইতে পারবেন না। সো এডিট ইনবাউন্ড এর রুলে আপনি এখানে চাইলে এই যে আলাদা রুল ক্রিয়েট করতে পারেন। আ লাইক আপনি চাচ্ছেন আ কাস্টম টিসিপি, কই টিসিপি কই? কাস্টম টিসিপি আপনি চাইলে এখানে 3306 হলো MySQL এর আপনি যে ডাটাবেস ক্রিয়েট করবেন সেই ডাটাবেসের পোর্ট এবং আপনি এখানে আইপি দিয়ে দিতে পারেন। তো আমাদের এখানে যেহেতু আছে এটা আমি এটা জাস্ট আমার প্র্যাকটিসের জন্য আমি 00 দিয়ে রাখলাম। অর্থাৎ যেকোনো জায়গা থেকে আমার এই যে 3306 আ পোর্টে কানেক্ট হইতে পারবে। আর এই সিকিউরিটি গ্রুপটা আমার আছে RDS এ অ্যাটাচ করা। যে এখানে গেলে আপনি মনিটরিং দেখতে পারবেন। সো এভরিথিং আসলে এখানে ম্যানেজড। বাট আ এখানেও কনফিগারেশন করার অনেক কিছু আছে। বা আপনার ব্যাকআপ গুলা বা আপনার আ ইনস্ট্যান্স এর কি অবস্থায় সেগুলো আসলে এখান থেকে মনিটরিং করতে হয়। দেখেন আমি কত VCP নিচ্ছি সেটা 49% জাস্ট ক্রিয়েট এর সময় দেখাচ্ছে। তো এটা আসলে খুবই বেসিক। এটা কিন্তু অনেক আ বড় কোনো ডাটাবেস না। আমি যেটা নিলাম। আফটার দ্যাট আমার $250 মতো বা $230 মতো মান্থলি আমাকে দিতে হবে। তো কস্টলি কিন্তু যদি আমরা ডেটা সিকিউরিটির কথা চিন্তা করি, ডেটা রিলায়েবিলিটির কথা চিন্তা করি তাহলে RDS ইস বেস্ট বাট obviously অনেক কস্টলি। ওকে, আমাদের ডাটাবেস আসলে এখন রেডি হয় নাই। আমি কানেক্ট হতে পারছি না। সো রেডি হয় নাই। তারপর আমরা কানেক্ট হবো। যে ইনফয়েন্ট এখনো রেডি হয় নাই। VPC এখানে যাচ্ছে, সাবনেট গ্রুপ এটা যাচ্ছে এন্ড সাবনেট এটা, সিকিউরিটি গ্রুপ এটা। আপনার যদি এখানে পাবলিক অ্যাক্সেস দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনি এখানে সব এলাও করলেও আপনি কিন্তু অ্যাক্সেস নিতে পারবেন না। এখন কি সব এলাও? আফটার দ্যাট আপনার যদি আ
এখানে এই যে পাবলিক অ্যাক্সেস ইয়েস না থাকে তাহলে আপনি পারবেন না। সবচেয়ে মজার ব্যাপার হলো আ DynamoDB তে আমরা যদি DynamoDB তে যাই মানে NoSQL compatible যেটা আ আমরা মঙ্গো যেটাকে বলি। তো MongoDB কিন্তু আপনি রিজিওন আনসাপোর্টেড। ওকে আমি কোন রিজিওনে আছি? আনসাপোর্টেড বলতেছে। আমি স্টকহোমে আছি। ওকে ইউএস ইস্ট 1 এ গেলাম। এইজন্য আমাকে আনসাপোর্টেড বলতেছে। ওকে। তো আমরা যখন এই DynamoDB ক্রিয়েট করব তখন কিন্তু এটাকে কোনোভাবেই আপনি এম জেনারেলি একদম খুব ইজিলি আপনি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন না। তো এইটাকে আপনাকে টার্নেল ক্রিয়েট করে আপনি AWS এর বাইরে থেকে অ্যাক্সেস করতে হবে। এটার জন্য আমি ডকুমেন্টেশন করে রাখছি আপনার কিভাবে টার্নেল ক্রিয়েট করবেন এই অ্যা ইয়ের সাথে অ্যামাজনের যে DynamoDB অর্থাৎ MongoDB যে compatibility সেটাকে বলা হয় অ্যামাজন ডকুমেন্ট ডিবি। তো অ্যামাজন ডকুমেন্ট ডিবির সাথে কিভাবে কানেক্ট করবেন এটা একটা আ ট্রিকস আছে। আমি ডকুমেন্ট করে রাখছি আমি দেখাবো। এটাকে বলা হয় টানেলিং করা। আপনার EC2 ইনস্ট্যান্স নিতে হবে সেটার সাথে টানেলিং করে তারপরে এখানে কানেক্ট হইতে হয়। জেনারেলি কানেক্ট হয় না যেটা আমরা MySQL এর সাথে পারি। ওকে আমরা দেখি আমাদের RDS এর কি অবস্থা। আমি তো এই রিজিয়ন এ করি নাই। কোন রিজিয়ন এ করছিলাম? স্টকহোম। এখনো মডিফাইং। ওকে, কানেক্ট হইছে আমি দেখাচ্ছি। লেটস সে সো এখানে দেখেন আমাদের যে রাইট যে এন্ড পয়েন্টটা সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। তার পোর্ট হলো 3306 আর রিড হলো 3306 যার ইউআরএল এটা। তো আমরা যদি ইউআরএল এন্ড পয়েন্টটা ক্লিক করি অ্যান্ড আপনার অবশ্যই MySQL এর ক্লায়েন্ট লাগবে। MySQL ক্লায়েন্ট আপনার আ ইনস্টল থাকতে হবে আপনার মেশিনে। আমার MySQL ক্লায়েন্ট ভার্সনটা যদি চেক করি MySQL স্পেস মাইনাস বি সরি ভার্সন মনে হয় নট বি MySQL মাইনাস ভার্সন MySQL মাইনাস ভার্সন ওকে সো আমার এখানে MySQL অলরেডি ইনস্টল MySQL ক্লায়েন্ট বা MySQL অলরেডি ইনস্টল দেওয়া আছে 8 পয়েন্ট সামথিং সো এটা আপনার থাকা লাগবে অবশ্যই না হয় আপনি কানেক্ট হইতে পারেন না MySQL কমান্ড দিতে পারবেন না তো আমরা আমাদের যে ডাটাবেজের যে এন্ড পয়েন্ট সেটা আমরা এখানে নিয়ে নিলাম এই যে এটা আমরা রিড রেপ্লিকেট আপাতত নিছি ও রাইট রিড আপনার কানেক্ট হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে এখন দুইটাই এখন অ্যাভেলেবল স্ট্যাটাস আসছে এটা এতক্ষণ ইয়েতে ছিল ক্রিয়েটিং এ ছিল তো আমি রাইটে নিলাম রাইট ইন পয়েন্টে নিলাম তো কমান্ড হলো আমরা যখন MySQL কানেক্ট করি MySQL স্পেস মাইনাস পেজ তারপর হলো আপনার ইন পয়েন্ট লাইক আমার এটা ইন পয়েন্ট তারপর ইউজার নেম মাইনাস ইউ দিয়ে আমার ইউজার নেম ছিল অ্যাডমিন তারপর মাইনাস পি আমাদের পাসওয়ার্ড আমি পাসওয়ার্ডটা দিলাম ওকে সো এটা হলো আমার MySQL যেটা আমরা AWS ক্রিয়েট করলাম শো ডাটা ডাটা BASES শো ডাটাবেজেস এখানে ডাটাবেজের ডিফল্ট যে স্কিমা আছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওকে এন্ড দেখেন আমি এখান থেকে এক্সিট হই সরি ওকে আমি এক্সিট হয়ে বের হয়ে গেলাম এন্ড এবার যদি এটার যে সিকিউরিটি গ্রুপটা আছে আমরা যদি এটা চেঞ্জ করে দেই আমার আইপিটা কি ঠিক আছে কিনা একটু চেক করে নিই তো অবশ্যই আপনার যে ডাটাবেজ আছে আপনি অবশ্যই এটা ওপেন রাখবেন না আপনার যে এক্সাক্ট আপনার আইপি এট লিস্ট আপনার যদি পাবলিক আইপি আপনার নিজের ওন না থাকে আপনি যেটা দিয়ে নেটিং করেন অথবা আপনি যেটা দিয়ে ইন্টারনেট ইউজ করতেছেন আইএসপি আপনাকে দিচ্ছে এট লিস্ট সেটা দিয়ে রাখবেন এখানে
এভাবে কখনো MySQL ওপেন রাখবেন না। তো আই থিংক আমার এটা রাইট না মনে হচ্ছে। কারণ আমি ডিফারেন্ট আইপি দেখছিলাম যতদূর মনে পড়ে মনে হচ্ছে। আপনাদের টেস্ট করি। তো এখানে আমরা কাস্টম দেই অ্যান্ড এখানে দেখেন এটাই, এটাই ছিল। তো এখানে যখন আপনি সিঙ্গেল আইপি দিবেন তখন /32 দিতে হয়। তো যারা প্রোগ্রামার আছেন তারা হয়তো এটা জানেন না। যারা নেটওয়ার্কে আছেন তারা জানেন। /32 মানে সিঙ্গেল আইপি কে রিপ্রেজেন্ট করে। তো এখানে /32 দিবেন যদি একটা আইপি কে আপনি এখানে অ্যালাউ করেন। আর মাল্টিপল আইপি যদি করেন তাহলে আরেকটা রুল ক্রিয়েট করেন, সেম পোর্ট দেন, নো ইস্যুস। আর যদি সিআইডিআর দেন, ব্লক দেন তাহলে আসলে রেঞ্জ অফ আইপি অ্যাড্রেস। আমার যেহেতু একটা আইপি অ্যাড্রেস কে আমি অ্যালাউ করব, দ্যাটস ওয়াই আমি এখানে আমার যে পাবলিক আইপি সেটার পরে /32 দিছি। আপনি সেম রুল মাল্টিপল নামে ক্রিয়েট করেন, মাল্টিপল আইপি দেন, পোর্ট সেম রাখেন, নো ইস্যুস। বাট কখনো এভাবে মানে যেকোনো জায়গা থেকে অ্যালাউ রাখবেন না। কারণ আপনার অ্যাপ্লিকেশন তো আপনার AWS এর ভিতরে থাকবে। তো আপনি AWS থেকে তো আপনি অ্যাক্সেস করতে পারবেন। আপনার সিকিউরিটি গ্রুপে আপনি সেটা বলে দিবেন। এইখানে যে সিকিউরিটি গ্রুপ আছে, সেই সিকিউরিটি গ্রুপ আপনি আরেকটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করবেন কাস্টম এবং সেটা কোথা থেকে আসবে, এখানে তখন আপনি ওই যে সিকিউরিটি গ্রুপটা থেকে আসবে, সেখানে আসলে আপনি বলে দিবেন। লাইক আমার EC2 ইনস্ট্যান্স যদি এই সিকিউরিটি গ্রুপে থাকতো, ডিফল্ট যে সিকিউরিটি গ্রুপটা থাকতো, আমি সেটা বলে দিতাম। আমার সেই গ্রুপ থেকে 3306 ইটস এনাফ। আমার আর কিছু লাগবে না। কারণ আমার বাসা থেকে আমি অ্যাক্সেস করব এজন্য আমি এই রুলসটা দিছি। আমার EC2 ইনস্ট্যান্স থেকে আমার এই ডাটাবেস অ্যাক্সেস করবে দ্যাটস ওয়াই আমি এই রুলটা দিছি। তো EC2 ইনস্ট্যান্স এর যে সিকিউরিটি গ্রুপটা আছে সেটা এখানে দিতে হবে এবং কোন পোর্টে আপনি অ্যালাউ করবেন সেটা দিতে হবে। তো লেটস সে আমরা ডিফল্ট সিকিউরিটি গ্রুপটা এখানে অ্যালাউ করব দ্যাটস ওয়াই আমি সিকিউরিটি গ্রুপ ডিফল্টটা দিলাম। আর আমার বাসার যে পাবলিক আইপি সেটা আমি এখানে দিলাম। এট লিস্ট আনঅথরাইজড কেউ ডিরেক্টলি আপনার এখানে অ্যাক্সেস বা পোর্টে টার্গেট করতে পারবে না। এতটুকু সিকিউরিটি এখানে দেওয়া হলো। যেটা একদমই মানে ফরজ কাজ। আপনি কখনো ডাটাবেস হলো সবচেয়ে আ আ মানে টার্গেট পয়েন্ট যদি ১ নম্বর বলি সেটা হলো ডাটাবেস। ডাটাবেসের অ্যাক্সেস পাওয়া মানে আপনার এভরিথিং নিয়ে যাওয়া বা পাওয়া। তো আমরা এগেইন ডাটাবেস আ ঢুকলাম। তো লাইক আমি একটা ডাটাবেস যদি ক্রিয়েট করি, ক্রিয়েট ডাটাবেস লাইক মাই ডাটাবেস MySQL সিনট্যাক্স ক্রিয়েট কারণ বলেছে ডাটা BASES না বেজেস না বেজ ডাটাবেস মাই ডাটা এই যেকোনো নাম আহ, আহ, ডাটা ক্যাপিটাল লেটার নাকি? ওকে হ্যাঁ। আগেরটা কি ভুল হইছে? ডাটা BAD নেই। এইজন্য ওকে। তো এবার যদি আমরা দেখি শো ডাটা বেজেস। সো আপনি যে ডাটাবেসটা ক্রিয়েট করলেন কোথায়? কি নামে ক্রিয়েট করছি? সরি উল্টাপাল্টা নাম। এই যে এই ডাটাবেসটা। ওকে। সো এখন আপনি এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইউজ করতে পারেন। এখানে মনিটরিং, লগ, ইভেন্ট এভরিথিং দেখতে পারবেন। অ্যান্ড এটাকে আপনি মডিফাই যদি করতে চান অ্যান্ড এখানে মেমরি অপটিমাইজ এর পরিবর্তে যদি আপনি আপনার আরো আপডেট করার প্রয়োজন হয় তখন আপনি এখানে আসলে আরো বাড়াইতে পারবেন। এটা আপনার প্রয়োজন অনুযায়ী। আপনি যদি আমাদের অনেক সময় বিভিন্ন লগ দেখতে হয়। তো বাই ডিফল্ট লগ ডাটাবেসের লগ কিন্তু হিউজ লগ। আমরা জেনারেলি এরর লগটা যদি প্রয়োজন পড়ে তখন আমরা এরর লগ আমরা ইয়ে করি, এনেবল করি। সো এরর লগ জেনারেল লগ কখনো আসলে এনেবল করার প্রয়োজন পড়ে না। কারণ ইটস হিউজ। প্রত্যেকটা কুয়েরি বা প্রত্যেকটা ইনসার্ট এ সে লগ রাইট করবে। তো আপনি সর্বোচ্চ এরর লগ আরেকটা হলো স্লো কোয়েরি লগ। এই ২ টা লগ আপনি এখানে এলাবল করতে পারেন। আর কোন লগ দরকার নাই। জেনারেলি স্লো কোয়েরি লগ আমাদের বেশি প্রয়োজন হয়। আপনার যদি কোন কোয়েরি আপনি মনে করেন যে আপনার ডাটাবেস পারফরম্যান্স স্লো হচ্ছে বা অ্যাপ্লিকেশন লোডিং টাইম নিচ্ছে। তো কোন কোয়েরিটা সবচেয়ে বেশি সময় নিচ্ছে আপনি এই স্লো কোয়েরি দিয়ে আপনি এটা বের করতে পারেন। ডাটাবেস ইনস্ট্যান্স এর যদি কোন আপডেট এর প্রয়োজন হয় বা ব্যাকআপ এর যদি আপনার কোন কম বেশি করতে চান তাহলে আপনি আসলে মডিফাই থেকে করে নিতে পারেন। আর যদি মেইনটেন্যান্স উইন্ডো ডিফারেন্স চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে এগুলো চেঞ্জ করে নিতে পারেন। সো একদমই ভেরি বেসিক অ্যান্ড এখানে দেখেন ডাটাবেস ক্রিয়েট করলাম ওকে ফাইন রিড রেপ্লিকা রাইট রেপ্লিকা আছে ঠিক আছে। কিন্তু আমি লেটস সে আমি এটা এখন ডিলিট করব। সো স্টপ টেম্পোরারি শাটডাউন আপনি পাবেন না এখানে। ওকে? তো শাটডাউন করতে হলে আপনাকে আগে এখানে রিড রেপ্লিকা যেটা আছে সেটাকে আপনি ডিলিট করতে হবে। তো লাইক আমি ডিলেট চাপলাম। ডিলেট
মি ডিলেট মি, ওকে ডিলেট চাপলাম। সো ডিলেটিং, ওকে ফাইন। তারপরে আসলে আপনি এটাতে পাবেন। সো লেটস সে এবার যদি আমি দেই, এবার আমার স্টপ অ্যান্ড ডিলেট আসছে। এতক্ষণ কিন্তু ডিলেট ছিল না, স্টপ টেম্পোরারি ছিল। সো লাইক আমি যদি ডিলেট দেই, এখানে বলছে যে ক্রিয়েট ফাইনাল স্ন্যাপশট। আপনি ডাটাবেজের একটা ব্যাকআপ রাখতে পারেন স্ন্যাপশট আকারে। দরকার নাই। যদি রাখতে চান তাহলে দিবেন। অ্যান্ড বলছে আ রিটেইন অটোমেটিক ব্যাকআপ দরকার নাই। I acknowledge মানে আপনি যে ডাটাবেজ একদম চিরতরে যেহেতু ইম্পোর্টেন্ট জিনিস ডাটাবেজ খুবই আপনার থেকে আবারও acknowledgement নিচ্ছে। আপনি আসলেই এটা জেনে শুনে দিচ্ছেন কিনা? হ্যাঁ, দিচ্ছি। দেন আবার এখানে যে ডিলেট মি এটা টাইপ করতে হবে। দেন ডিলেট ডিবি ক্লাস্টার। তো এবার আসলে ডাটাবেজ এবার ডিলিট হবে। তো আমরা যদি এগেইন আমাদের ডাটাবেজে যাই, আমরা যদি আবার ক্রিয়েট ডাটাবেজ দেখি, এবার আমরা একটা মঙ্গট দেখলাম, মঙ্গট দেখব। এতক্ষণ আমরা অরোরা মাইস্কুয়েল দেখলাম, সরি অরোরা মাইস্কুয়েল দেখলাম, মাইস্কুয়েল এগুলো আসলে একই রকম। সো আপনারা যদি কেউ প্র্যাকটিস করেন, প্লিজ মানে জাস্ট খুব কুইক চেষ্টা করবেন প্র্যাকটিসটা শেষ করার জন্য। কারণ দেখলেন যে একটা ডাটাবেজ আসলে সবচেয়ে কম রিসোর্স নিয়ে $230 মতো বিল চলে আসে। তো অবভিয়াসলি আপনারা প্র্যাকটিস করবেন কিন্তু এটা খুব যত কম সময়ের মধ্যে সম্ভব। লাইক আমি এটা MySQL এ যদি ক্রিয়েট করি অ্যান্ড এটা আসলে আমি ইজি ক্রিয়েট দেই। দেখি ইজি ক্রিয়েট এ কি, কি অপশন দেয়। ততক্ষণ আমরা দেখলাম যে স্ট্যান্ডার্ড ক্রিয়েট। এবার আমরা ইজি ক্রিয়েট এ যাই অ্যান্ড এখানে আমি এবার MySQL না, আমি এবার MariaDB এটাও MySQL কম্প্যাটিবল আসলে। তো আমরা AWS এর যেটা আছে Aurora, Aurora MySQL অ্যান্ড Aurora PostgreSQL সেটা বাদ দিয়ে আমরা কমিউনিটি এডিশন যে MariaDB অ্যান্ড MySQL সেখান থেকে আমরা MariaDB নিলাম। সরি Israel MySQL অ্যান্ড এটা MariaDB। সো MariaDB নিলাম। অ্যান্ড এখানে বলছে আপনি কি এখানে দেখেন ৩ টা অপশন দিছে এখন। একটা হলো প্রোডাকশন, ডেপ টেস্ট অ্যান্ড ফ্রি টায়ার। লেটস সে আমি ফ্রি টায়ার ইউজ করব এখানে। এখানে ডাটাবেজের নাম, ওকে, ওকে অ্যান্ড ইউজার নেম আপনি চাইলে এখানে রুটও দিতে পারেন, নো ইস্যুস। তো এখানে সেলফ ম্যানেজ অর ওই এগেইন আগের মতো আরকি আপনাকে পাসওয়ার্ড কিভাবে ম্যানেজ করবেন সেটা এখানে দেখাচ্ছে। উম সরি, না এটা দরকার নাই আপনার। এই মুহূর্তে আপনার কানেকশন দরকার নাই। ভিউ ডিফল্ট এই যে আপনার জন্য সে ইজি ক্রিয়েশন এ সে কি, কি করে দিচ্ছে আপনাকে। সো এর উপরে যখন আপনি বলছেন যে স্ট্যান্ডার্ড ক্রিয়েট আপনি নিজে করবেন না, ইজি ক্রিয়েট এ দিবেন। তখন আপনাকে শুধু সে বলছে যে এখানে আপনি কি ধরনের চাচ্ছেন? প্রোডাকশন, ফ্রি টায়ার নাকি ইয়ে? সো এখানে আপনি এবার আপনাকে সে অপশন দিচ্ছে যে ডিফল্ট বিপিসি সে নিয়ে নিচ্ছে, এনক্রিপশন এনেবল করে দিছে, অপশন গ্রুপ দিছে, সাবনেট গ্রুপ ক্রিয়েট করে দিছে। যেগুলো আসলে আপনি নিজে, নিজে করছিলেন জাস্ট আগেরটায়। তো ক্রিয়েট ডাটাবেজ অ্যান্ড গো। সো এই ডাটাবেজ ক্রিয়েট হচ্ছে। ওকে, সো ইউএস RDS প্রক্সি বলতেছে প্রক্সি ইউজ করলে আপনি আরো বেটার পারফরম্যান্স পাবেন আরকি। তো এই যে ডাটাবেসটা আছে এটা আসলে আপনার যেই ইজি ক্রিয়েট যেটা আছে সেটার জন্য। সো আমরা সবাই আসলে স্ট্যান্ডার্ড ক্রিয়েট টাই আমরা প্র্যাকটিস করি। ওকে? অ্যান্ড এটা ক্রিয়েট হইতে থাকুক। আমরা একটু ঘুরে আসি। ইনফো এখনো রেডি হয়নি। অ্যান্ড সিকিউরিটি গ্রুপ কোনটা নিচ্ছে? এই যে ডিফল্ট সিকিউরিটি গ্রুপ নিছে। তো এটাতে যদি এবার আমরা দেখি, এবার কি করছে? ডিফল্ট সিকিউরিটি গ্রুপ এটা। সো ডিফল্ট সিকিউরিটি গ্রুপ যদি দেখি, ওকে, সো ডিফল্ট সিকিউরিটি গ্রুপে আমরা যদি ইনবাউন্ড রুল এ যাই, ওকে, এখানে আসলে আপনি কানেক্ট হইতে পারবেন না এই মুহূর্তে। কারণ আপনার যেই ডাটাবেজের পোর্ট সেটা অ্যালাও নাই। আমরা যদি RDS এ যাই, ক্রিয়েটিং, ওকে, এটা ক্রিয়েট হইতে থাকুক। আমরা একটু আ আরেকটা রিজিয়ন এ যাই। লাইক আমরা আ ইউএস ইস্ট 2 তে যাবো। তো আপনার ইউএস ইস্ট 1, 2 অ্যান্ড এই যে ইয়েটা আছে যেটা স্টকহোম যেটা আছে ইউ।
এই ৩ টার বাইরে যায়েন না। কারণ আমি যখন কোনো কিছু চেক দেই, আমি সাধারণত এই ৩ টাই চেক দেই। যদি কোনো রিসোর্স দেখি আইডল পড়ে আছে, ডিলিট করে দেই। আপনারা চেষ্টা করবেন এই ৩ টার বাইরে মানে ভুলও যাতে না যান। রিসোর্স অবশ্যই ইউজ করেন, প্র্যাকটিস করেন সেটা আমরা চাই। বাট বেস্ট ইফেক্টিভ ইউজেস যাতে হয়। তো আমি আপনাদেরকে এটা দেখাবো। এটা হলো খুবই ট্রিকি একটা জিনিস। এজন্য এটা দেখাতে চাচ্ছি। MySQL ইস ভেরি বেসিক। ২ টাই ইউজ কেস। একটা হলো স্ট্যান্ডার্ড ক্রিয়েট, আরেকটা হলো ইজি ক্রিয়েট। এখানে আসলে আর তেমন কোনো কিছু নাই। অ্যান্ড আপনি চাইলে রিড রেপ্লিকা বাড়াইতে পারেন, দেখলেন। সো এর চেয়ে বেশি কিছু না। ওকে, সো ক্রিয়েট আমরা যদি ডকুমেন্ট ডিবি যেটা, এটাতে যদি যাই ইনস্ট্যান্স বেস ক্লাস্টার আর ইলাস্টিক ক্লাস্টার। তো এখানে শেয়ার্ড কাউন্ট আ ইনস্ট্যান্স বেস ক্লাস্টার হলে আপনি এখানে অ্যা আপনার নাম্বার অফ ইনস্ট্যান্স কয়টা সেটা আপনি দিয়ে দিতে পারেন। অ্যান্ড এখানে আপনার ইনস্ট্যান্স টাইপ কি সেটা দিয়ে দিতে পারেন। সো এটা একটু ডিফারেন্ট ইনস্ট্যান্স বেস ক্লাস্টার আর ইলাস্টিক ক্লাস্টার। সো আমরা যদি ইলাস্টিক ক্লাস্টার যাই, ইলাস্টিক ক্লাস্টার ক্যান স্কেল ইউর ডাটাবেস টু মিলিয়নস অফ রিড অ্যান্ড রাইট পার সেকেন্ড উইথ petabyte of storage. Elastic Cluster support MongoDB compatible shared APIs with Elastic Cluster. You do not need to choose, manage or update instance যদি আপনি এটা দেন। যদি Elastic Cluster দেন। An instance-based cluster can scale your database to millions read write per second, 1 terabyte, 128 TB storage capacity. With an instance-based cluster, you can choose your instance type based on your requirements. So ওই যে আমরা easy create and standard যেটা দেখছিলাম as like that. তো এটা বলতে পারে almost manage তাদের recommended and এটা হলো instance based cluster. আপনি চাইলে কি ধরনের ক্লাস্টার ক্রিয়েট করবেন আপনার অর্থাৎ আপনার কস্ট মিনিমাইজ করার জন্য আপনি এখানে চাইলে অনেক কম ভিসিপি দিয়েও ক্রিয়েট করতে পারেন। লেটস সে আমরা যদি একদমই নতুন থেকে যাই, এখানে একটা নতুন ক্রিয়েট করি অ্যান্ড ইজি ক্রিয়েট দেই আর ইনস্ট্যান্স বেস দেই তাহলে কি হয়? ইজি ক্রিয়েট এখানে শেয়ার্ড কাউন্ট বাই ডিফল্ট ২ টা নোড থাকে। বিপিসি দিয়ে দিল। কিন্তু আপনি এখানে দেখেন আপনার যে রিসোর্স সেটা আসলে চুজ করার কোনো অপশন নাই। তারা বলছে যে তাদের নিজের মতো করে ম্যানেজ করবে। কিন্তু এখানে বলছে যে আপ টু 128 টিবি পর্যন্ত আপনি স্টোরেজ ক্যাপাসিটি চুজ করতে পারবেন। কিন্তু এখানে এই ধরনের কোনো লিমিটেশন দেয়নি। তো 128 টিবি ইটস হিউজ। এটা মানে ৫০ বছরও পুরবে না। আই থিংক মানে খুব বড় কোম্পানি না হলে। ওকে, সো আমরা ইজি আ না ইজিতে না গিয়ে আমরা ইনস্ট্যান্স বেসড ক্লাস্টার দেই অ্যান্ড ডকুমেন্ট ডিবি স্ট্যান্ডার্ড অ্যান্ড এখানে যদি আমরা মেমোরি অপটিমাইজ যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি চুজ করতে পারেন। লাইক আমাদের এখানে 2 vCPU 4 জিবি RAM ইটস ওকে। এন্ড নাম্বার অফ নোড আপনি কয়টা নোডের ক্লাস্টার ক্রিয়েট করতে চাচ্ছেন? আমার ২ নোড এনাফ আমি মনে করি। তো এজন্য আমি এখানে 2 দিলাম। অ্যান্ড EC2 ইনস্ট্যান্স এর সাথে আমরা এখনই কানেক্ট করব না। এটা আমরা একটু পরে সেপারেট ক্রিয়েট করব দেন কানেক্ট করব। এজন্য আমি এটাতে দিলাম। অ্যান্ড অথেন্টিকেশন ইউজার নেম লাইক আমি দিলাম অ্যান্ড অ্যাডমিন সেলফ ম্যানেজ ওকে অ্যান্ড ক্রিয়েট ক্লাস্টার। সো এই ক্লাস্টারটা ক্রিয়েট হইতে থাকুক অ্যান্ড দেন আমরা ফার্স্ট ইউজার নেম অ্যাডমিন হচ্ছে রিজার্ভ। এস্টিমেটেড কস্ট দেখাইছিল। ওকে। সো এখানে দেখেন রেপ্লিকা ইনস্ট্যান্স অ্যান্ড রেগুলার ক্লাস্টার এগুলা ক্রিয়েট হচ্ছে। সো ইট উইল টেক টাইম। মোটামুটি একটু সময় লাগে এটা হইতে থাকুক। অ্যান্ড এদিকে যে আমাদের RDS টা ছিল সেটার ইনস্ট্যান্সটা দেখি সেটার কি অবস্থা। মনে হচ্ছে এটা রেডি হয়ে গেছে। এগুলো এখনো ডিলিটিং স্টেটে আছে। না, এটা এখনো রেডি আসে নাই। আচ্ছা, এটা আসুক। সো আমরা আমরা জানি যে Amazon-এর যে ডকুমেন্ট ডিবি অর্থাৎ MongoDB যে কম্প্যাটিবল সার্ভিসটা আছে এটাকে বলা হয় Amazon-এর ডকুমেন্ট ডিবি। সেটাতে আসলে আউটসাইড অফ বিপিসি কানেক্ট হওয়া যায় না। এটা কানেক্ট হওয়ার জন্য একটা টিপস হলো আমরা যে EC2 ইনস্ট্যান্সটা আমরা ইয়েতে নেই, AWS এ নেই সেটার সাথে আপনাকে আগে কানেক্ট হইতে হবে।
একটা টানেল ক্রিয়েট করতে হবে আপনার লোকাল মেশিনের থেকে ওই EC2 ইনস্ট্যান্স এ। তখন আপনি আপনার লোকাল মেশিন থেকে আপনার এই ডকুমেন্ট ডিবিতে আপনি কানেক্ট হতে পারবেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। অ্যান্ড যেটা আসলে অনেক এক্সপার্টরাও এটা নিয়ে অনেক ইস্যু ফেস করে। তো আমরা এটার জন্য আমরা আগে একটা EC2 ইনস্ট্যান্স লঞ্চ করে নিব। তো আমরা যদি এটাতে দেখি আমাদের এটা US ইস্ট 2 রিজিয়ন আছে। তো আমরা এখানে যাব। US ইস্ট 2 রিজিয়নে আছে। অ্যান্ড আমরা যদি এটাতে একটু ডিটেইলস দেখি যে সে কোন ভিসিপি তে আছে, ভিপিসি তে আছে। ওকে, ইনস্ট্যান্স গুলা আই থিংক আমাদের এখানে ইনস্ট্যান্স গুলা চলে আসা উচিত। আচ্ছা, ওকে। আমরা যদি দেখি ইনস্ট্যান্স আইডি, ক্রিয়েটিং, সে অটোমেটিক্যালি অ্যাভেইলেবিলিটি জোন নিয়ে নিছে। ইনস্ট্যান্স কনফিগারেশন পোর্ট আ সিকিউরিটি গ্রুপ এটা আমাদের লাগবে। সাবনেট গ্রুপ এখান থেকে আমরা পাবো ডিফল্ট এ আছে। ওকে। সো আমরা এখানে যে EC2 ইনস্ট্যান্সটা ক্রিয়েট করব সেটা আমরা ডিফল্ট এ ক্রিয়েট করব। একদম লোয়েস্ট মিনিমাম আ লোয়েস্ট রিকোয়ারমেন্টস এ দিয়ে আপনি একটা EC2 ইনস্ট্যান্স নিবেন। কারণ এটা আসলে কোন কাজের না। আপনি শুধু এটার সাথে টার্নেল ক্রিয়েট করবেন। আপনার এই Amazon এর যে ডকুমেন্ট ডিবি আছে সেটার সাথে কানেক্ট হওয়ার জন্য। তো আমি EC2 ফর MongoDB আমি দিলাম। অ্যান্ড লিস্টে আমি Ubuntu সিলেক্ট করলাম। অ্যান্ড ইনস্ট্যান্স টাইপ T2 মাইক্রো যেটা ফ্রি সেটা আমরা নিলাম। অ্যান্ড কি পেয়ার এটা খুবই দরকার। নাসির ডেস্কটপ ওয়াহেও যেটা আছে এটা সিলেক্ট করলাম। নেটওয়ার্ক ডিফল্ট VPC নিলাম। অ্যান্ড সিকিউরিটি গ্রুপ আ যদি এক্সিস্টিং থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন। আর যদি না থাকে তাহলে আপনি ইজি ক্রিয়েট ওকে দিলাম একটা ক্রিয়েট করে নেক তারপর আমরা এটাকে অ্যালাউ করব। স্টোরেজ 8 জিবি ইজ এনাফ ওকে আর কিছু দরকার নাই। অ্যান্ড লঞ্চ EC2 ইনস্ট্যান্স। তো এখানে ২ টা জিনিস খুবই ইম্পোর্টেন্ট। একটা হলো আপনার এই যে EC2 ইনস্ট্যান্স আছে, এই EC2 ইনস্ট্যান্স এর আপনি ক্রিয়েট করার সময় একটা আ পাবলিক কি আপনি বলে দিছিলেন সেটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ টানেলটা সেটা থ্রোতে হবে। আমরা ক্রিয়েট করার সময় কিন্তু একটা পাবলিক কি বলে দিছিলাম। নাসির ডেস্কটপ যেটা সেটা। তো আমি যদি আ আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা কেমন হবে সেটা যদি একটু দেখাই আমাদের এই টানেলের। সো আমাদের আসলে আল্টিমেট টার্গেট হলো এটা। সো এখানে আপনার ক্লায়েন্ট, এখানে আসলে এই যে VPC-র মধ্যে আপনি একটা EC2 ইনস্ট্যান্স নিলেন, যেটা আসলে বেস্টিয়ন হোস্ট বলা হয়। Kubernetes-এও সেম কনসেপ্ট আছে। EKS কখনো ডিরেক্টলি বাইরে থেকে অ্যাক্সেস করে না। এরকম একটা বেস্টিয়ন হোস্ট নেয়, EC2 ইনস্ট্যান্স নেয়। EC2 ইনস্ট্যান্স-এ লগইন করে, দেন আসলে আ EKS এ কানেক্ট হয় বা কমান্ড চালায়। সো আপনি EKS চাইলেও পাবলিকলি আপনি লোকাল থেকে কমান্ড চালাইতে পারবেন। কিন্তু এই যে ডকুমেন্ট ডিবিতে কোনোভাবেই সম্ভব না লোকাল থেকে। EKS এ করে সিকিউরিটি রিজন এর জন্য। আর ডকুমেন্ট ডিবিতে করে সিকিউরিটি রিজন প্লাস AWS এটা সাপোর্ট করে না। আপনি আপনার লোকাল থেকে ডিরেক্ট ডকুমেন্ট ডিবিতে আপনি কানেক্ট হন। সো এই কারণে আসলে লাগতেছে। সো আমরা এই EC2 ইনস্ট্যান্স এর সাথে আমার যে মেশিন হোস্ট সেটার সাথে একটা টানেল ক্রিয়েট করব। অ্যান্ড দেন এই টানেলের থ্রুতে আসলে আমরা এই ডকুমেন্ট ডিবি অ্যাক্সেস করব। তো ১ম স্টেপটা হলো ২ টা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করা। একটা হলো বেস্টিয়ন হোস্ট, আরেকটা হলো ডকুমেন্ট ডিবি সিকিউরিটি গ্রুপ। সো আমরা আসলে
অলরেডি EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করে ফেলছি অ্যান্ড আমরা এই ডকুমেন্ট ডিবির যেই ক্লাস্টার সেটাও ক্রিয়েট করে ফেলছি। তো আমরা এখন জাস্ট গিয়ে নামগুলা চেঞ্জ করে দিতে পারি। লাইক আমি কপি করে নিলাম অ্যান্ড আমাদের EC2 ইনস্ট্যান্স এ যদি যাই, তো আমাদের সিকিউরিটি গ্রুপ এখানে যেটা আছে সেটা আসলে নামটা চেঞ্জ করে দেই শুধু। এই যে এটা আমাদের সিকিউরিটি গ্রুপ অ্যান্ড আমি অ্যাকশন এ যাই, ম্যানেজ ট্যাগ, এড নিউ ট্যাগ। আমি যদি নেম দেই, আসলে আমি দেখি এই নামটা। সো এবার যদি ইনবাউন্ড রুলস ওকে, ঠিক আছে। অ্যান্ড এই যে অ্যালাউ বেস্টিয়ন হোস্ট, এটা আসলে আমাদের বেস্টিয়ন হোস্টের। ওকে। অ্যান্ড আরেকটা দিতে হবে কার জন্য? আমাদের আরেকটা দিতে হবে ডকুমেন্ট ডিবির যেই সিকিউরিটি গ্রুপ আছে সেটা। জাস্ট আইডেন্টিফাই করার জন্য। So, আমি ১ম দেইনি। এটা আমার ভুল হইছে। ১ম দিয়ে দেওয়া ভালো ছিল। এই যে সিকিউরিটি গ্রুপ যেটা, সেটা আমরা একটা ট্যাগ দিয়ে দিব বা নাম দিয়ে দিব। তো এখানে আমরা এই যে এটা ওকে। সো আমাদের ১ম স্টেপটা ডান। আম ২ টা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করা। দেন ডকুমেন্ট ডিবি সিকিউরিটি গ্রুপ শুড অ্যালাউ 27001 পোর্ট। অর্থাৎ আমাদের ডকুমেন্ট ডিবির যে সিকিউরিটি গ্রুপ আছে সেটা মাস্ট বি, এই যে সিকিউরিটি গ্রুপটা আছে ডকুমেন্ট ডিবির যেটা সেটা মাস্ট বি 2700 পোর্ট অ্যালাউ করতে হবে। তো এখানে যদি আমরা যাই এডিট ইনবাউন্ড, এটা নির্দিষ্ট সিকিউরিটি গ্রুপ অ্যালাউ করা। ডকুমেন্ট ডিবি সিকিউরিটি গ্রুপ এটা, এটা কেন? ডিফল্ট সিকিউরিটি গ্রুপকে সে শুধু অ্যালাউ করে রাখছে। আমাদের যেটা করতে হবে, সে অল ট্রাফিক দিয়ে রাখছে। ওকে, অল ট্রাফিক না, আমরা নতুন করে একটা ট্রাফিক ক্রিয়েট করি। লাইক আমরা যদি কাস্টম টিসিপি দেই, তাহলে আমাদের পোর্ট কত? পোর্টটা আপনি চাইলে এখানেও আছে। সরি এটা না। এই যে এখানে ডকুমেন্ট ডিবির পোর্ট এখানে দেওয়া আছে। এই যে 27017 এটা মাস্ট অ্যালাউ করতে হবে। তো এটা দিব অ্যান্ড কোথা থেকে অ্যালাউ করব? এটা আমার যে EC2 র যে সিকিউরিটি গ্রুপ সেটাকে অ্যালাউ করবে আসলে। ওকে? সো এই যে বেস্টিয়ন হোস্ট এটাকে অ্যালাউ করব। আবার একটু বোঝাচ্ছি। আমি এখন যে সিকিউরিটি গ্রুপটা ক্রিয়েট করতেছি এটা কার জন্য ক্রিয়েট করতেছি? আমি এগুলা কেটে দেই। আমি এখন আমাদের যে ডকুমেন্ট ডিবির ক্লাস্টারটা ক্রিয়েট হচ্ছে আমি সেটাতে আছি। এভেইলেবল হয়ে গেছে। ওকে ফাইন। তো এটাতে আমি ক্লিক করলাম অ্যান্ড এটার সিকিউরিটি গ্রুপে যাব আমরা। এই যে সিকিউরিটি গ্রুপ এটা। সো এটাতে এটাকে আসলে আমরা এই ডকুমেন্ট ডিবির যে ক্লাস্টারটা সেটা বাইরে থেকে অ্যাক্সেসিবল না। এটা AWS এ সাপোর্ট করে না। তো আমরা এখন যেটা করব, আমরা EC2 ইনস্ট্যান্স এখানে অ্যালাউ করব। আর EC2 ইনস্ট্যান্স থেকে আমরা এটা অ্যাক্সেস করব। তো যার কারণে আমরা এখানে সিকিউরিটি গ্রুপে যাব অ্যান্ড এডিট ইনবাউন্ড রুল, এখানে যে ট্রাফিকটা আছে এটা অল অ্যালাউ। আমরা এটা ইউজ করব না। আমরা একটু পরে ডিলিট করব। আগে এখানে আমরা কাস্টম টিসি পোর্ট দেই। দেন আমাদের যেই আ পোর্ট আছে এই যে ডকুমেন্ট ডিবির তাহলে সেটা হলো 27017 সেটা আমরা এখানে অ্যালাউ করব। অ্যালাউ করলাম। দেন কাস্টম, কাস্টম কাকে অ্যালাউ করবে এখানে? আমাদের যেই বেস্টিয়ন হোস্টের যে সিকিউরিটি গ্রুপ আছে একে অ্যালাউ করব। আর কারো দরকার নাই। আমি উপরেরটা ডিলিট করে দিলাম, এটাই রাখলাম। তাহলে নির্দিষ্ট পোর্ট হলো এবং অনলি EC2 যেটা আমরা ক্রিয়েট করছি সেটা থেকে এখানে অ্যাক্সেস পাবে। ডান। আর আমরা EC2 তে বলছি, EC2 তে আমরা এই যে বেস্টিয়ন হোস্টের কি বলছি? বেস্টিয়ন হোস্টের রুলসটা হলো যেকোনো জায়গা থেকে ডাবল 2 তে অ্যাক্সেস করতে পারবে। এটাও উচিত না। এখানে যেকোনো জায়গার পরিবর্তে আপনার পাবলিক আইপি তে দেওয়া উচিত। আপনাদের টেস্টিং পারপোজ এজন্য আমরা এটা যেকোনো জায়গা থেকে অ্যালাউ রাখতেছি। তো সো ফার আমাদের এই ২ টা স্টেপ ডান। এই যে এটাই বলছে। এবার লঞ্চ Amazon ডকুমেন্ট ডিবি ক্লাস্টার, এখানে ডিটেইলস ডেসক্রিপশন আছে। তো অলরেডি এগুলো আমরা দিয়ে দিছি। অ্যান্ড
রাস্টার ক্রিয়েট, ওয়েট ফর প্রভিশনিং হয়ে গেছে আমাদের প্রভিশনিং। এবার ক্রিয়েট EC2 ইনস্ট্যান্স এটাও হয়ে গেছে আমাদের। সো EC2 ইনস্ট্যান্স হওয়ার পরে আপনার EC2 ইনস্ট্যান্স এ যে আপনি কানেক্ট হতে পারতেছেন সেটা আপনাকে চেক করতে হবে। সো লাইক আমরা EC2 ইনস্ট্যান্স এ যাই। আমাদের যে ইনস্ট্যান্স আছে এটা হলো আমাদের ইনস্ট্যান্স। তো আমরা কানেক্ট হওয়ার জন্য আমরা SSH ক্লায়েন্টে যাব এবং এটা ক্লিক করব। সরি এটা। দেন আমরা আমাদের যেই ডাউনলোড ফোল্ডার আছে আমার কিটা ওইখানে আছে। আমি ওইখানে যাব অ্যান্ড ইয়েস ওকে। সো আমি কিন্তু আমার EC2 তে কানেক্ট হইছি। ওকে? সো আপনারা বলতে পারেন যে আমি তো ডিরেক্ট কানেক্টিভিটি নিতে পারি। না, ডিরেক্ট কানেক্টিভিটি আপনি ইয়ের সাথে পারবেন না। MongoDBর সাথে নিতে পারবেন না। সো আমি EC2 ইনস্ট্যান্স এ কানেক্ট হইতে পারছি। এবার ডাউনলোড পাবলিক কি ফর Amazon ডকুমেন্ট ডিবি। Amazon ডকুমেন্ট ডিবির জন্য একটা পাবলিক কি ওরা দিয়ে রাখছে অলরেডি। এই যে এই যে কানেক্টিং প্রোগ্রামেটিক্যালি টু Amazon ডকুমেন্ট ডিবি পাবলিক কি এখান থেকে আপনি এগুলা অলরেডি ওপেন ডকুমেন্ট এই যে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে? CLI দিয়ে ওকে, এই যে ডুপ্লিকেট করে আপনি এইটা আপনি ডাউনলোড করতে পারেন। সো আমি অলরেডি এখানে দিয়ে রাখছি। আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করব। হুম, লাইক আমি কোথায় করব? যাই মঙ্গো এটা এখানে গিয়ে আমি একটু আলাদা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ? সো এখানে দেখেন একটা PAM ফাইল আমার ডাউনলোড হইছে। সো এবার সেটআপ এসএসএস টার্নেল এটা খুবই ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট। আমি এটা কপি করে নিলাম অ্যান্ড এটা এখানে নিলাম। এখানে বুঝতে হবে এটা হলো আপনার যে পাবলিক কিটা যেটা আপনি EC2 ক্রিয়েট এর সময় দেখাইছেন সেটা। এটা হলো আপনার যে এন্ড পয়েন্ট এবং আপনার যে পোর্ট আছে সেটা। আপনার ডকুমেন্ট ডিবির যে ক্লাস্টারের এন্ড পয়েন্ট সেটা। এটা হলো আপনার লোকাল পোর্ট, এটা হলো ক্লাস্টারের পোর্ট। অর্থাৎ ক্লাস্টারের পোর্টটাকে আপনি লোকালি আপনি এক্সপোজ করতেছেন। দেন এটা হলো আপনার যে EC2 ইনস্ট্যান্স আছে সেটা। তো আমাদের কি লাগবে তাহলে? নাসির ডেস্কটপ ওহাইও প্যাম এটা আসলে আমরা ওই ডিরেক্টরিতে নিয়ে যেতে হবে যেখানে আমাদের এই প্যাম ফোল্ডারটা আছে। তো আমরা একটু খুঁজে বাইর করি। নাসির ডেস্কটপ ওহাইও নাসির কি দিয়ে কানেক্ট হইছে আমরা সরি আমি তো ভুলে গেছি। এখানে আছে। নাসির ডেস্কটপ ওহাইও প্যাম এটা। খুঁজে বের করি এখানেই আছে ডাউনলোড ফোল্ডারে আছে। এই যে এটা। সো এটা আমি কপি করে নিয়ে যাব। কপি করব কোথায়? ডাউনলোড ফোল্ডারে আমরা একটা নতুন ডিরেক্টরি বানাইছি। এই যে এখানে নিয়ে যাব। কারণ আমি কমান্ড এখান থেকে চালাবো সো এটা এখানেই থাকা লাগবে। ওকে? সো নাসির ডেস্কটপ ওহাইও প্যাম এটা কোনটা? এটা। এটা দিয়ে আমি EC2 তে কানেক্ট হই। সেটা। আর এখানে দিতে হবে আপনার এন্ড পয়েন্ট। আপনার ক্লাস্টারের এন্ড পয়েন্ট। আমরা যদি আমাদের ক্লাস্টারে যাই অ্যান্ড ইনস্ট্যান্স, প্রাইমারি ইনস্ট্যান্স, রেপ্লিকা, প্রাইম ইনস্ট্যান্স এ যদি যাই, কানেক্টিভিটি অ্যান্ড সিকিউরিটি, অ্যাপ্লিকেশন এটা। এই যে এটা। ওকে? ওকে? সো আমরা এটা নিয়ে নিলাম। আমাদের
Wait. ওকে, এন্ড এটা হলো কি আমাদের EC2 ইনস্ট্যান্স এর যে কানেকশন ইউআরএলটা সেটা এই যে এটা, এই যে এটা। তো এটা কপি করলে আসলে আমি যেহেতু একই কি দিয়ে করছি, সো একই জিনিস হবে। আফটার দ্যাট আমি কপি করলাম এখানে এটা। সো লেটস আমরা এবার এটা আমাদের একটা টার্মিনালে দিব। এটা আমরা এখান থেকে বের হয়ে যাবো। আমরা এখন EC2 তে আছি। এটার সাথে দরকার নাই। জাস্ট আমি টেস্ট করছি যে আমার যেই ইয়েটা আছে, কিটা আছে সেটা কাজ করতেছে কিনা। তো আমি এটা দিলাম। ওকে। তো এটা এভাবে থাক। আমরা এবার আরেকটা শেল নিয়ে নেই এখানে। এটা এটার মতো করে থাক। আমাদের সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হলো এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। কোনটা কি? সেকেন্ড স্টেপ হলো আ কানেক্ট ইউর Mongo documentDB cluster from your local. তো এবার আপনি কানেক্ট হইতে হবে। আচ্ছা, সরি। এটা তো হয় নাই আমার। এই কমান্ডটা দেওয়া হয় নাই। আমার এটা দিতে হবে কোথা থেকে? যেখানে আসলে আমার এই PAM ফাইলটা আছে এবং আমার ওই যে AWS এর যে PAM ফাইলটা আছে গ্লোবাল বান্ডেল এখান থেকে দিতে হবে আমার এই কমান্ডটা। ওটা তো আসলে পাই নাই। এখান থেকে দিতে হবে কমান্ডটা। এই যে। এবার ঠিক আছে। সো এটা এটার মতো করে থাকুক। অ্যান্ড আমাদের দ্বিতীয় যে কমান্ডটা আছে Mongo shell সেটা আমরা একটু মডিফাই করি। এটা। সো Mongoose দেন এটা এক্সাক্টলি যেটা আছে এটাই। অ্যান্ড ইউজার নেম আমাদের কি দিছিলাম? নাসির দিছিলাম। সো ফার আই রিমেম্বার। অ্যান্ড পাসওয়ার্ড আমি যেটা দিলাম এখানে Mongoose কে রিটাইপ ফলস এভরিথিং। সো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। আমার একটা কমন পাসওয়ার্ড দিয়ে ফেলছি। দ্যাটস ওয়াই আমি দেখাচ্ছি না, আমি কানেক্ট হয়ে দেখাচ্ছি। ওকে, সার্ভার সিলেকশন টাইম আউট আমি কানেক্ট হইতে পারি নাই। সামথিং রং। আমার কিছু একটা ভুল হইছে। কানেক্ট টু এত। ওকে, সরি আমার ভুল হইছে। আমি ইউজার নেম পাসওয়ার্ডে ভুল করছি। ওয়েট, ওয়েট। হুম। আচ্ছা আমার ওয়েট। এরর পাচ্ছি। টু এন্ড
What's the error near end saying? What is this? জয়, আমার এখানে কোনো ভুল আছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি। ওকে, ঠিক আছে, এই কমেন্টটা নেই। না, আচ্ছা, আমি প্রথম থেকে আবার একটু স্টেপ গুলা করি। আমার সামথিং রং হয়েছে, আবার একটু প্রথম থেকে করি। ওকে, তো এটা হলো আমাদের ডিরেক্টরি। আসলে আমাদের যেখানে আমাদের স্প্যাম কি এবং গ্লোবাল কিটা আছে, আমি ইয়ে দিয়ে করি। ওকে, আমি এখানে আছি। তো আমাদের প্রথম কাজ হলো আমাদের যে ডকুমেন্ট ডিবি আছে, ডকুমেন্ট ডিবি ক্লাস্টার আছে, সেখানে যাওয়া এন্ড তার যে ইন পয়েন্ট আছে সেটা বের করা। এটা হলো আমাদের ইন পয়েন্ট। ওকে, আমরা একটা ফাইল নেই। এটা হলো আমাদের ক্লাস্টার ইন পয়েন্ট এন্ড আমাদের আহ, এটা শেষ। টেস্ট কানেকশন ডান, ডাউনলোড পাবলিক কি এটাও ডান। আমরা এবার টার্নেল সেটআপটা করব। সো সিনট্যাক্সটা আমি নিয়ে নিলাম এখান থেকে, সিনট্যাক্সটা আমি উপরে রাখলাম। তো অলরেডি আমাদের একই কি, লোকাল পোর্ট এটাতেই হবে, শুধু আমি ইন পয়েন্টটা চেঞ্জ করব। তো ইন পয়েন্টটা কপি করলাম, আমার ইন পয়েন্ট হবে এই যে এটা। ওকে, এন্ড আমার তারপর হবে আমার ইসিটি ইনস্ট্যান্সের কানেক্ট হওয়ার যে কি সেটা। তো ইসিটি ইনস্ট্যান্সের এটা আপডেট হবে। আমাদের ইসিটি ইনস্ট্যান্সটা এই যে এটা, কারণ ইসিটি ইনস্ট্যান্সের আইপি চেঞ্জ হয়েছে, পাবলিক আইপি। তো সেটা তো লাগবে এখানে। আমি এই জন্য জাস্ট এখান থেকে এখান পর্যন্ত আমি দিয়ে দিলাম। ওকে, মিলছে। ডান। এন্ড এটা এবার আমরা আমাদের কিটা যেখানে আছে এবং আমাদের আমার যে পাবলিক কি যেখানে আছে সেটা এখানে দিলাম। ওকে, দেন আমরা আরেকটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম। সো আই হোপ আমাদের এখন টানেল ক্রিয়েট হয়ে গেছে। টানেল ক্রিয়েট হওয়ার পরে এন্ড কানেক্ট টু ইউর অ্যামাজন ডকুমেন্ট ভিউ ক্লাস্টার ফ্রম ইউর লোকাল মেশিন। তো আপনি মঙ্গো শেল দিয়ে কানেক্ট হইতে পারেন এভাবে। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এভাবে দিয়ে দিতে পারেন, অথবা আপনি মঙ্গো কম্পাস দিয়ে কানেক্ট হইতে পারেন। সো আমরা দুইটা দিয়ে ট্রাই করব। ওকে, সো আমরা এটাকেই স্ট্যান্ডার্ড ধরে আমরা চেঞ্জ করি। তো এখানে রুট, আমাদের ইউজার ছিল নাসির, নট রুট। দেন এখানে আমাদের পাসওয়ার্ড হবে। এখানে আর কিছু চেঞ্জেস নাই। আর এখানে হলো আপনার এই যে গ্লোবাল বান্ডেল ডট পেম, যেটা আসলে আমাদের এখানে আছে। নাম কি? এই যে গ্লোবাল বান্ডেল ডট পেম, এই যে গ্লোবাল বান্ডেল ডট পেম এটা।
এভরিথিং ইজ অলরাইট, যে এখানে শুধু আমার পাসওয়ার্ডটা বসবে। তো যেহেতু আমার কমন পাসওয়ার্ড আমি এই জন্য দেখাচ্ছি না। ওকে। আহ ভুল বলতেছে কেন? আমার এক্সেপশন সামথিং রং বলতেছে। Right, আমি আচ্ছা, আমি একটু চ্যাট জিপিটি কে দিয়ে আমার ভুলটা কোথায়। Ants and happen and symbol is appreciate jet shell. ওকে, জেট শেলের ইস্যু বলতেছে। কোথায় দিছে এন্ড সাইনটা? ওডিবি। আচ্ছা, ওরা যে এররটা দিছে, ওরা যে সাজেশনটা দিছে আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এটা যদি আমার পাসওয়ার্ড না, এক্সাক্ট পাসওয়ার্ড না, আমি চেঞ্জ করে দিছি। Symbol is special character. Jet shell used to run process background. To fix this, you need to properly escape and sign symbol. আমি and sign কোথায় দিলাম? আমি তো and sign দেইনি। If you prefer not to use quota, use and sign. কোথায় and sign ইউজ করতে? ও আচ্ছা, এই সাইনের কথা বলতেছে। ওকে, এই যে and sign এটার কথা বলতেছে সে। তাহলে আমার আমার এখানে কি আছে? চেক ইট। এই যে কোথায় যেন, হ্যাঁ এখানেও তো আছে, and sign ই তো আছে। কোন and sign এর কথা বলতেছে? আচ্ছা দেখি, ও যে কমান্ডটা দিয়েছে সেটাই আমি ট্রাই করি। কই, চ্যাট জিপিটি কই? এটা। আচ্ছা, এটাই আমি ট্রাই করি। এবার বলতেছে নো সাচ ফাইল অর ডিরেক্টরি। কিসের? এই কমান্ড দেবো কেন আমি? এটা চেঞ্জ করি। সিডি হোম। আমাকে একটু অ্যালাউ করেন। হুম, হুম। আচ্ছা, শেল দিয়ে আমরা দেখতেছি। আর ইন দ্য মিন টাইম আমরা দেখি আমাদের যে ইয়ে আছে, গুই মোড আছে, সেটা দিয়ে আসলে আমরা কানেক্ট হইতে পারি কিনা। ঝামেলা। ক্লাস্টার। ওকে।
body v massive দেখি এবার একই কথা বলতেছে কি মঙ্গল দিয়ে কানেক্ট হয়েছে নাকি মঙ্গল দিয়ে কানেক্ট হয়েছে মঙ্গল মঙ্গলডিবি এক্স্যাক্টলি এটা দেই তো না হয়নি এরর কানেকশন আফটার 300 সেকেন্ড সামথিং এরকম দেখাচ্ছে টোয়েন্টি টু এটা একই জিনিস একই জিনিস আচ্ছা আপনাদেরকে লেট না করাই আমি এই এটা আমার ফিক্স করা ইস্যু নট ইস্যু বাট হোয়াই ইটস নট কানেক্টিং আমি আরেকটু ডিপ ডাইভ দিব এখনই দিব আপনাদেরকে কানেক্ট করে রাখতে চাচ্ছি না ওকে সো ঠিক আছে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটা আবার দেখবো এন্ড এটা আমি এখনই ফিক্স করতেছি আমার কি ইস্যু ছিল আমি গ্রুপে আপডেট দিয়ে দিব ঠিক আছে ঠিক আছে ভাইয়া, সালাম ওকে আলাইকুম। ওয়ালাইকুম সালাম ঠিক আছে কাকুন ভাই আসিফ ভাই যারা আছেন জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে আপনাদেরকে আমি ওয়েট না করাই আমি নিজে ট্রাই করি দেখি কি সমস্যা ওকে আচ্ছা।